তৃতীয় দিনের মতো দেশব্যাপী কারফিউ চলছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ বিজিবির পাশাপাশি সেনা সদস্যরা মোতায়েন রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তা ও সিগন্যাল মোড়ে সেনাবাহিনীর সাঁজোয়া যান টহল দিচ্ছে। রাস্তায় যানবাহন চলাচল খুবই সীমিত। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তাদের পরিচয় নিশ্চিত হয়েই গন্তব্যে যেতে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার জানিয়েছেন, কারফিউ অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। আর আজ দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এদিকে 2 দিনের ঘোষিত সাধারণ ছুটির আজ দ্বিতীয় দিন। অবশ্য সরকারের পক্ষ থেকে এই ছুটি আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এদিকে সেনা মোতায়েনের তৃতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা মাওয়া, ঢাকা আরিচা, ঢাকা টাঙ্গাইল, ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল নেই বললেই চলে। জেলা শহরগুলোতে চলাচল করছে রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য যানবাহনে তল্লাশি করে যৌক্তিক কারণ দেখাতে পারলে তাদের যেতে দেয়া হচ্ছে। বরিশাল থেকে কারফিউয়ের সব শেষ খবর জানিয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। কারফিউ জারি হওয়ার পর থেকেই শান্ত পরিস্থিতি বরিশালে। কারফিউ চলাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি শান্ত থাকলেও সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিত্য আয়ের মানুষেরা, যারা প্রতিদিন তাদের পরিশ্রমের পয়সায় সংসার চালান। আমরা বেশ কয়েকজন এরকম দিনমজুর এবং রিক্সা চালকের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়ার কারণে তারা এই মুহূর্তে শান্তিতে থাকলেও সবচেয়ে বড় যে সমস্যাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে বন্ধ হয়ে গেছে তাদের আয়ের পথ। একই সঙ্গে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন বরিশাল নগরীর এবং যারা তাদের একেবারে সামান্য পণ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বিক্রি করেন, তারাও কিন্তু পড়েছেন বিপাকে। সেই সঙ্গে বন্ধ রয়েছে মোবাইল ব্যাংকিং সেবা, বন্ধ রয়েছে বিকাশ, নগদ সহ আর্থিক লেনদেনের মাধ্যমগুলো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। গণভবনে বিকেল 3টায় বৈঠকটি শুরু হবার কথা রয়েছে। বৈঠকে এফবিসিসিআই সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বৈঠকে কারফিউ সহ দেশের সার্বিক পরিস্থিতি এবং ব্যবসার পরিবেশ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। কারফিউর তৃতীয় দিনের রাজধানীতে যান চলাচল কিছুটা বেড়েছে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। রাজধানীর বিভিন্ন স্থানে আমরা আসলে ঘুরে দেখেছি যে অন্য দিনের তুলনায় যান চলাচল কিছুটা বেড়েছে এবং কারফিউ চলছে। আসলে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী বিভিন্ন স্থানে টহল দিচ্ছে এবং আমরা দেখেছি যে সেনাবাহিনীকে সাথে রয়েছে পুলিশ এবং র্যাবের বিভিন্ন সদস্যরা রয়েছে এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন রাজধানীর মোড়ে মোড়ে আমরা তাদেরকে উপস্থিতি দেখতে পেয়েছি। অন্যান্য সময় যে একটা যান চলাচলের গতি ছিল সেটি আজকে অন্য দিনের তুলনায় বেড়েছে এবং আমরা দেখেছি যে এই যে সায়েন্স ল্যাবরেটরি, এই যে মোড়, এখানে যে সংঘর্ষ এবং যেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, সেই ঘটনাস্থল এটি কিন্তু আজকে আমরা এখানে কাউকে দেখতে পাইনি এবং আসলে কোনো রকম অপ্রীতিকর ঘটনাও আমরা পুরো রাজধানীর বিভিন্ন পয়েন্টে আসলে ঘুরেছি, সেখানেও খুব বেশি যে অপ্রীতিকর ঘটনা বা কোনো রকম কারো অবস্থান কিন্তু আমরা দেখতে পাইনি। বলা যায় যে কারফিউর পর থেকে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং পরিস্থিতির কিছুটা বলা যায় যে উন্নতি ঘটেছে এবং রাস্তায় রিক্সা সহ অন্যান্য যান চলাচলের আধিক্য দেখা যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনা সদস্যদের যে যৌথ টহল অব্যাহত রয়েছে এবং আমরা দেখেছি যে গত কয়েকদিনের যেই পরিস্থিতি, বিশেষ করে যে সংঘর্ষ, পাল্টা সংঘর্ষ এবং নাশকতার যে ঘটনাগুলো, সেটি অনেকটা কমে এসেছে এবং সাধারণ মানুষও কিছুটা রাস্তায় যান চলাচলের পাশাপাশি তারাও কিছুটা বের হতে শুরু করেছে এবং বিশেষ করে অলিগলিতে তাদের সাধারণ মানুষের উপস্থিতি আমরা বিশেষ করে মূল সড়কে না হলেও বিভিন্ন যে
তাদের অলিগলি যে সড়কগুলো রয়েছে সেখানে তাদের উপস্থিতি আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো বলা যায় যে রাজধানী জুড়েই কিন্তু অনেকটা পরিবেশ শান্ত হয়ে অথবা পরিস্থিতি স্বাভাবিক হয়ে কিন্তু আসতে শুরু করেছে, এটি অন্তত বলা যায়। এদিকে সেনা মোতায়েনের তৃতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা মাওয়া, ঢাকা আরিচা, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট চলাচল নেই বললেই চলে। জেলা শহরগুলোতে চলাচল করছে রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা, বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য যানবাহনে তল্লাশি করে যৌক্তিক কারণ দেখাতে পারলে তাদের যেতে দেয়া হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ময়মনসিংহের কারফিউয়ের সর্বশেষ খবর জানিয়েছেন স্টাফ করেসপন্ডেন্ট আয়ুব আলী। অন্য দিনের তুলনায় কিন্তু আজকে রাস্তাঘাট অনেক ফাঁকা এবং যানবাহনের চলাচল খুবই কম এবং খুবই সীমিত। এই টুকটাক দু একটি করে যানবাহন চলাচল করছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি গতকাল থেকেই বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি থাকার কারণে কারফিউয়ের কড়াকড়ি এবং কারফিউয়ের যে প্রভাব এটা কিন্তু পড়তে শুরু করেছে। তো যে কারণে আপনারা এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যানবাহন যেগুলো আসছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু এগুলোকে কিন্তু আপনার কোথায় যাচ্ছে বা গাড়িতে কি আছে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদেরকে গাড়ি থামিয়ে কিন্তু তাদেরকে চেক করা হচ্ছে যে সেখানে সন্দেহজনক কিছু আছে কিনা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি জন্য বের হয়েছেন, কোথায় যাবেন। তো এই যে বিষয়গুলো, তো আসলে মানুষের মধ্যে এই কারফিউ উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ দেওয়ার পরে মানুষের মধ্যে কিন্তু আপনার একটা ইতিবাচক সাড়া পড়েছে। কারফিউয়ের কারণে কিন্তু আপনার যে কৃষিপণ্য, গ্রাম থেকে যে কৃষিপণ্য আসতো, এই কৃষিপণ্য আসা একটু ব্যাহত হচ্ছে। তার কারণে বাজারে কৃষিপণ্যের শাকসবজি, ফলমূল, কৃষিপণ্যের যে দাম এগুলো একটু বেড়ে যাচ্ছে। খুলনার বাজার পরিস্থিতির খবর জানিয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। খুলনায় আমি এখন রয়েছি খুলনা নিউ মার্কেট কাঁচা বাজার এলাকায়। আপনারা জানেন যে বিকেল ওই 2টা থেকে 5টা পর্যন্ত কার্পু শিথিল হওয়ার কথা, কিন্তু এখানে দেখছি আমরা আগের থেকে এই কার্পুর মধ্যেই সবকিছু প্রায় বলা যায় স্বাভাবিক। সমস্ত কাঁচা বাজার যে দোকানপাট সবই খুলেছে। আর আমি একটু আগে সমস্ত মহল্লা এলাকায় ঘুরে এসেছি, মানে প্রধান সড়ক ছাড়া যে সমস্ত অলি গলি রাস্তা আছে বা যেগুলো আছে সে সমস্ত জায়গায় দোকানপাট খুলেছে। ইজি বাইক, মোটরসাইকেল সব ধরনের যানবাহন চলছে এবং আমার চোখে তেমন প্রধান সড়ক ছাড়া অন্য কোথাও পুলিশের উপস্থিতি আমার চোখে পড়েনি। এদিকে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন উনি আমাকে জানিয়েছেন যে ওনারা ওই মঙ্গলবারে বৈঠক করে ঠিক করবেন যে খুলনাতে কার্ফু থাকবে কিনা, যেহেতু মন্ত্রণালয়ের একটা আদেশ আছে। এবং উনি বলেছেন যে আজকে পর্যন্ত খুলনার পরিস্থিতি শান্ত রয়েছে, যে কারণে তারা আগামীকাল বৈঠক করে সিদ্ধান্ত নেবেন যে খুলনাতে এই কার্ফু বলবৎ থাকবে কিনা। পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজারে নিত্যপণ্যের দামে প্রভাব পড়েছে। রাজধানীর কয়েকটি কাঁচা বাজার ঘুরে পরিস্থিতি জানাচ্ছেন তামজিদ সুমন। এই মুহূর্তে আমি রয়েছি কারওয়ান বাজার কাঁচা বাজারে এবং আপনারা জানেন যে একটি কারফিউ চলছে এবং এই কারফিউ পরিস্থিতিতে আমি এই বাজারের যে চিত্রটি দেখছি, এখানে কিন্তু বেশ কিছু পণ্যের দাম বেড়েছে এবং দু একটি পণ্যের চাহিদা থাকার কারণে কিন্তু দামগুলো অনেক বেশি বেড়েছে। কারফিউ পরিস্থিতিতে আপনি জানেন সারা দেশ থেকে যে পণ্য সরবরাহ অর্থাৎ যে যান চলাচলের একটি বিধিনিষেধ আছে, সেটির কারণে কিন্তু সারা দেশ থেকে পণ্য পরিবহন করতে পারছে না এবং যেই কারণে এই প্রভাবটি কিন্তু ঢাকা শহরে পড়েছে। আপনি জানেন যে চট্টগ্রামে অনেক ধরনের মাল খালাস করা হয় যেটি হচ্ছে দেশের বাইরে থেকে আসে এবং সেই পণ্যগুলো কিন্তু চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয় ঢাকায় এবং তারপরে এখান থেকে খুচরা পর্যায়ে বিক্রি হয়, যে কারণে এই যে একটি কারফিউ পরিস্থিতিতে পণ্য পরিবহন করা যাচ্ছে না, যে কারণে ঢাকা শহরে আনতে না পারার জন্য বেশ কিছু পণ্যের দাম বেড়ে গেছে এবং কাঁচামরিচের দাম কিন্তু
কিছুটা আজকে কমই বিক্রি হচ্ছে, কারণ আমরা কেজি প্রতি 200 টাকায় বিক্রি করতে দেখছি। আমরা জিজ্ঞেস করেছি যে গত কালকেও যেটি 250-300 এবং খুচরা পর্যায়ে কোনো জায়গায় 400-500 টাকাও কেজি বিক্রি হয়েছে, কেন 200 টাকায় হঠাৎ বিক্রি করতে পারছেন তারা? তো তারা বলছেন যে না, কিছু কিছু পণ্য এসেছে এবং কাঁচামরিচের আমদানি হয়েছে, যে কারণে কাঁচামরিচের দামটি কিছুটা কমেছে। আর আমরা দেখলাম ব্রয়লার লেয়ার এবং পাকিস্তানি বা সোনালী মুরগি যেটি আমরা বলি, সব মুরগির দামই কেজি প্রতি 20 টাকা 30 টাকায় বাড়তিতে বিক্রি হচ্ছে। এবং এই যে কারফিউ চলছে, এই কারফিউ পরিস্থিতিতে আসলে সাধারণ মানুষ কিন্তু খুব বেশি আসতে পারছেন না। যারা আসছেন তারা এখান থেকে পণ্য ক্রয় করে বাসায় নিয়ে যাচ্ছেন। তো এই কারফিউর কারণে কেনা বেচাও যেরকম কম চলছে এবং বিভিন্ন পণ্যের ক্ষেত্রে দামেও প্রভাব পড়েছে। বেশিরভাগ পণ্যেই বাড়তি দামে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। গত কয়েকদিনের বিক্ষোভে ক্ষতিগ্রস্ত যাত্রাবাড়ি শনির আখড়া এলাকা পরিদর্শনে গিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। টেলিফোনে সেখানকার চিত্র তিনি আমাদেরকে জানাচ্ছেন। আবির, ক্ষয়ক্ষতি সম্পর্কে কি বলছেন ডিএমপি কমিশনার? লোপা, আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই এই যাত্রাবাড়ির যে এলাকা, এই এলাকাতে অনেক সহিংসতার ঘটনা ঘটেছে। আমি এই মুহূর্তে এখানে ডিএমপি কমিশনার রয়েছেন, তিনি কিন্তু এখানে যাত্রাবাড়ি পুরো এলাকাটি তিনি ঘুরে পরিদর্শন করছেন যে কোথায় ভাঙচুর হয়েছে, কোথায় সহিংসতা হয়েছে। এবং আমি যেটি দেখেছি যে যাত্রাবাড়ি এই এলাকাটি গত কয়েকদিন ধরে থমথমে পরিবেশ বিরাজ করলেও আজকে কিন্তু এখানে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে এবং এখানে সাধারণ মানুষও চলাচল করছেন। এবং দেখেছি যে কিছু দোকানপাট এবং পথচারী ওখান থেকে চলাচল করেছেন এবং তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এইখানের পরিস্থিতি স্বাভাবিক হলেও তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। এখন এই মুহূর্তে ডিএমপি কমিশনার এই পুরো এলাকাটি পরিদর্শন করছেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে আছেন। যেমন সেনাবাহিনীরাও কিন্তু এখানে, সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সবাই এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। এবং এইখানের পরিস্থিতি এতদিন থমথমে থাকলেও আজকে কিন্তু পরিস্থিতি, এখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লোপা, এখানকার থেকে, এই যাত্রাবাড়ি এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সাধারণ ছুটি আর বাড়বে কিনা বিকেলে সেই সিদ্ধান্ত হতে পারে এবং কোটা বিষয়ে প্রজ্ঞাপন আগামীকাল সকালে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। টেলিফোনে এসব বলেন তিনি। প্রজ্ঞাপন আমরা রেডি করে রেখেছি, আমরা মানে প্রধানমন্ত্রীর অনুমতি পেলে আমরা প্রজ্ঞাপনটা দিয়ে দেবো। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের তো ছুটির বিষয়টি আজকে মানে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেই ছুটির বিষয়টি আমরা সিদ্ধান্ত নিব। আরো কোনো চেঞ্জ আছে কিনা সেটা আমরা ফাইনালি ঠিক করব। দেশের পরিস্থিতি, আমাদের ইনিশিয়েটিভ, কার্ফিউ রাখছি, সেটি শিথিলতা কতটুকু করব সেটির উপরে পড়বে। দেশের অর্থনীতি সবকিছু একই সাথে চালিয়ে যেতে হবে। বিজনেস কমিউনিটি, তাদের সাথেও মানে প্রধানমন্ত্রী কথা বলছেন। তো সেক্ষেত্রে আমরা চাই যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে ইতিমধ্যে চলে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। গণভবনে বিকেল 3টায় বৈঠকটি শুরু হবার কথা রয়েছে। বৈঠকে এফবিসিসিআই সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বৈঠকে কারফিউ সহ দেশের সার্বিক পরিস্থিতি এবং ব্যবসার পরিবেশ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ইন্টারনেট সংযোগের অভাবে বিদ্যুতের প্রিপেইড কার্ডে রিচার্জ করতে না পেরে চরম ভোগান্তিতে গ্রাহকদের ভোগান্তির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী তামজিদ সুমন। এখানে যে ডেস্কো অফিসটি রয়েছে, এই অফিসের সামনে কিন্তু আমরা অনেক ভিড় দেখছি এবং এখানে একটি দীর্ঘ লাইন দেখছি। কারণ আপনারা জানেন যে বিদ্যুতের প্রিপেইড মিটারের যে সমস্যাটি হয়েছে এই কয়েকদিন থেকে, সেই সমস্যার সমাধানের জন্য গ্রাহকরা এখানে আসছেন। তাদের ব্যালেন্স ফুরিয়ে গেছে, অর্থাৎ বিদ্যুৎ বিল দেওয়ার তাদের সুযোগটি নেই। আপনি জানেন ব্যাংক বন্ধ এবং যারা প্রিপেইড মিটার ইউজ করেন তারা এই যে মিটারটি ব্যবহার করেন সেটির জন্য তাদের প্রিপেইড কার্ড রিচার্জ
রিচার্জ করতে হয়, সেই কার্ডটি রিচার্জ করার কোনো সুযোগ নেই। অর্থাৎ যাদের বিদ্যুতের যে ব্যালেন্সটি সেটি একেবারেই শেষের দিকে এসেছে এবং যাদের ব্যালেন্স ফুরিয়ে গেছে তারাই মূলত এসেছেন এখানে কার্ড রিচার্জ করতে। ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে যে নির্ধারিত যে জায়গাগুলো আছে যেখান থেকে গ্রাহকরা বিদ্যুতের এই প্রিপেইড কার্ড রিচার্জ করেন সেগুলো বন্ধ রয়েছে, যে কারণে তারা এই কার্ডগুলো রিচার্জ করতে পারেননি। কিন্তু এখানে সাধারণ গ্রাহকরা যেটি অভিযোগ করছেন যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অবর্ণনীয় কষ্ট সহ্য করেও অনেকে কার্ড রিচার্জ করতে পারেন নাই। আমরা ভিতরে অফিসে কথা বলেছি, এই দায়িত্বরত কর্মকর্তারা বলেছেন তাদের যথাসাধ্য চেষ্টা তারা করছেন। আমরা একটি প্রশ্ন তাদেরকে করেছি যে এটি কি অটোমেটিক যে ইমার্জেন্সি ব্যালেন্স এখানে ভরে দেওয়া হচ্ছে সেটি অটোমেটিক করে দেওয়া যেত কিনা। তারা বলেছেন যে অটোমেটিক করে দেওয়া যেত, কিন্তু সেটিও ব্যাহত হচ্ছে শুধুমাত্র ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলেই। তবে দু একজন গ্রাহক যাদের কার্ডটি নষ্ট হয়ে গেছে সেই কার্ড রিপ্লেস করার ক্ষেত্রে বড় জটিলতা তৈরি হয়েছে এবং এই জটিলতা নিরসনে বেগ পেতে হচ্ছে এই ডেসকোর প্রতিনিধিদেরকে। তারা বলছেন যে এই কার্ড নষ্ট হয়ে গেলে নতুন কার্ড যে ইস্যু করার বিষয়টি এটি সম্পূর্ণই ইন্টারনেটের মাধ্যমেই করতে হবে, এটি ছাড়া সম্ভব নয়। সেজন্য যাদের এই মুহূর্তে এই কার্ডগুলো নষ্ট হয়েছে সেই কার্ড রিপ্লেস করার জন্য তারা এই মুহূর্তে কার্ড পাচ্ছেন না। তাদের বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকলেও এই অফিস থেকে বলা হচ্ছে আসলে তাদের মধ্য থেকে এই মুহূর্তে তেমন কিছু করণীয় নয়। তৃতীয় দিনের মতো দেশব্যাপী চলছে কারফিউ। রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। ইন্টারনেট না থাকায় বিদ্যুতের প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের যে ভোগান্তি সৃষ্টি হয়েছিল তা অনেকটাই সামলে নেওয়া হয়েছে এবং বিভিন্ন রিচার্জ সেন্টারে যতক্ষণ গ্রাহক থাকবেন ততক্ষণই এই সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানী একটি রিচার্জ পয়েন্ট পরিদর্শন শেষে এসব বলেন তিনি। কালকে অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা এখন সামলিয়ে নিয়েছি, সবাই এখন সন্তুষ্ট এবং সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে 3000 টাকা ইমার্জেন্সি তাদেরকে হলিডে মুডে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এই 3000 টাকা তাদেরকে ক্রেডিট দেওয়া হবে সিঙ্গেল ফেজে, 5000 টাকা ক্রেডিট দেওয়া হবে 3 ফেজে। এইটা ব্যবস্থা করা হয়েছে। অনেকে আবার 1000 টাকার বেশি চাচ্ছেও না, সেটাও আমরা ব্যবস্থা করছি। আজকে আপনারা নিজের সচক্ষে দেখেছেন, এখন আর ওরকম ভিড় নাই, ওরকম চাপ নাই, ওরকম আতঙ্ক নাই। টিকিট না পাওয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে কাজে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে প্রবাসীরা। যাদের 20 এপ্রিল ফ্লাইট বাতিল হয়েছিল তাদের বেশিরভাগ যাত্রী সৌদি এয়ারলাইন্সের টিকিট না পেয়েই ফিরেছেন। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। 20 তারিখে অচল অবস্থার কারণে যে 11টি ফ্লাইট ক্যান্সেল হয়েছিল তার বেশিরভাগ যাত্রী হচ্ছে সৌদি আরব, ওমান এবং এর আশপাশের যে মধ্যপ্রাচ্য সেখানের। সেই মানুষগুলোকে গতকালকে মন্ত্রণালয়ের উদ্যোগে নেয়ার চেষ্টা চলছে বলে আমাদেরকে জানানো হয়েছে, কিন্তু আমরা এখনও দেখছি অচল অবস্থা কাটেনি। এখানে যে মানুষগুলো এসছেন তারা 20 তারিখের ফ্লাইটে ছিলেন, কিন্তু তাদের যে ফ্লাইটটি ক্যান্সেল হওয়ার কারণে এখন পর্যন্ত তারা নিশ্চয়তা পাচ্ছেন না যে তারা সেই কাজে যোগ দিতে পারবেন কিনা, কারণ বেশিরভাগই হচ্ছে ওয়েজ আর্নার। 19 তারিখে ঢাকায় আসছি অ্যাম্বুলেন্সে 15,000 টাকা দিয়া এয়ারপোর্টে নামছি। আমার 20 তারিখে ফ্লাইট, এই ফ্লাইট আমার মিস হয়েছে। কি কারণে এটাও বলতেছেন, ওটা বলতেছেন নেট কানেকশনের কারণে হয়তো কোনো কিছু চেকও করতে পারে না। আমাদের টিকিটটা মনে করেন ঠিকঠাক আছে কিনা আমি ওটাও শিওরলি পাইতেছি না। শুধু আমার নাম্বারটা রাখছে। 2000 টাকা ভাড়া আমি 5000 টাকা খরচ করে গেছি রিক্সা দিয়া, তাও যাইতে পারি না, অনেক সমস্যা। বেশিরভাগ মানুষই যারা সেখানে কাজ করেন তাদের ভিসার মেয়াদ একেবারে শেষের দিকে আছে। যারা 1 কিংবা 2 দিনের মেয়াদ আছে তাদের কিছুকে অনুরোধ করা হচ্ছে এই জায়গা থেকে যেন এয়ারলাইন্সগুলো তাদের টিকিটগুলো ইস্যু করে আজকের দিনে। তবে সেটিও কিন্তু নিশ্চিত না যে সবাই যেতে পারবেন কিনা। আজকে আমার ভিসার মেয়াদটা শেষ, বাস আমি কালকেও আসছিলাম, আসার পর আমার নাম্বারটা রেখে আমাকে বলছে যে চলে যান, আমরা ফোন করব। তারপর আমার ফোন আসছে না, তারপর আমি আজকে আবার আসছি সোনারগাঁ। আসার পরে আমাকে বলছি যে আমার ভিসার মেয়াদ আজকে শেষ। হাজি ক্যাম্পে থাকছি, একজন লোক থেকে যদি আমার কাছ থেকে 1800 টাকা রুম ভাড়া নিছি, তো আমি মনে করছি একদিন থাকলে তো 1800 টাকা দিলে কোনো সমস্যা নাই, তারপর দিন চলে যেতে পারবো। এখন তারপর দিন যখন ফ্লাইট ক্যান্সেল হয়েছে এখন আর থাকার কোনো জায়গা নেই, আমি এখন এয়ারপোর্টে চলে যাচ্ছি। যে একই সঙ্গে তাদেরকে মন্ত্রণালয় থেকে জানানো হচ্ছে যে মানুষগুলো ভিসা শেষ হয়ে যাবে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে পুরো বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে, পুরোপুরি নিশ্চয়তা এই মানুষগুলোকে দেয়া হয়নি। ময়মনসিংহে কারফিউ থাকায় ব্যাংকিং পদ্ধতি ব্যাহত হওয়ার খবর জানিয়েছেন স্টাফ করেসপন্ডেন্ট আইয়ুব আলী।
আমি এখন কিন্তু ময়মনসিংহ ছোট বাজারে দাঁড়িয়ে আছি, যেটি আসলে ব্যাংকপাড়া বলে পরিচিত। তো এখানে কিন্তু আপনি নিশ্চয়ই দেখবেন যে আমার পিছনেই কিন্তু ব্যাংক আছে। এই বেসিক ব্যাংকের অফিসটা আমি দেখছি, এটি কিন্তু বন্ধ, এটি বন্ধ এবং এখানে কিন্তু কোনো লেনদেন হচ্ছে না। তো শুধু এই ব্যাংকই না, এই শহর, এই ময়মনসিংহ, এই বাজারের যেখানে যেখানে ব্যাংক আছে সেখানে কিন্তু ব্যাংকগুলোতে তালা এবং এটিএমগুলোও কিন্তু বন্ধ। আমি একটি ব্যাংকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছেন যে এটিএমে অর্থ সংকট আছে, যে কারণে তারা বন্ধ রেখেছেন। তো আসলে ব্যাংকপাড়াগুলোতে যেমন অসুবিধা, মানুষ লেনদেন করতে পারতেছে না, আর্থিক লেনদেন করতে না পারার জন্য অনেকেই মানুষ নির্ধারণ ভোগান্তির মধ্যে আছে। পাশাপাশি কিন্তু ইন্টারনেট সেবার ক্ষেত্রে একই অবস্থা। ইন্টারনেট কিন্তু আজকেও ইন্টারনেট সেবা চালু হয়নি। আরেকটি বিষয় আপনাকে আমি যদি বলি, বিকাশে যে মানুষ লেনদেন করতো, বিকাশের পয়েন্টগুলোও কিন্তু বন্ধ রয়েছে। আসলে এই কারফিউ যত বেশি দিন স্থায়ী হবে ততদিন কিন্তু মানুষের জীবনযাত্রার এইসব মৌলিক বিষয়ে মানে আরও অধিক ব্যাহত হবে। দর্শক, কারফিউ জারির কারণে এই মুহূর্তে সড়ক মহাসড়কের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী শফিক শাহিন। দেশব্যাপী তৃতীয় দিনের মতো কারফিউ চলছে। আমি এখন ঢাকার সোনারগাঁ মোড়ে সার্ক ফোয়ারায় অবস্থান করছি। এখানে মানুষের চলাচল আছে, গণপরিবহন হিসেবে সিএনজি অটোরিকশা, রিক্সা এবং কখনো কখনো প্রাইভেট কারও চলতে দেখা যাচ্ছে। সাধারণ মানুষ বলছেন যে অতি প্রয়োজনে তারা ঘর থেকে বের হয়েছেন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রতিটি মোড়ে মোড়ে সেনাবাহিনী, পুলিশ সদস্য, আনসার, এপিবিএন এবং র্যাব সদস্যরা টহল দিচ্ছেন, অবস্থান করছেন। সন্দেহভাজন ব্যক্তিদেরকে তারা তল্লাশি করছেন। কারফিউর ভিতরে কেন বাইরে বের হয়েছে সেটি জিজ্ঞাসা করছেন। যুক্তিযুক্ত কারণ দেখাতে পারলে তারপর তাদেরকে গন্তব্যে যেতে দিচ্ছেন। এই পরিস্থিতিতে আজকে ঢাকা মহানগরীতে সেনা প্রধান, পুলিশ প্রধান এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার তারা বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন। তারা জানিয়েছেন যে পরিস্থিতি অনেকটাই শান্ত, স্বাভাবিক হতে আরও 2-1 দিন সময় লাগবে। এদিকে জনপ্রশাসন মন্ত্রী বলেছেন যে সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়তে পারে, আর জনগণ যাতে তাদের প্রয়োজনীয় কাজটি করতে পারেন, তাদের জরুরি কাজটি করতে পারেন, সেজন্য আজ দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে জানিয়ে তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন। জনগণ, মিডিয়া সবাই মিলে, সমস্ত নিরাপত্তা বাহিনী সবাই মিলে আমরা দেশটাকে আবার সুন্দর স্বাভাবিক জায়গায় আমরা নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি এবং আমরা ইনশাল্লাহ আমরা যদি সবাই এক থাকি, আপনারা সবাই যদি আমাদের সহযোগিতা করেন, জনগণ সহযোগিতা করে এবং আমরা একসাথে সুন্দরভাবে কাজ করতে পারলে আমি নিশ্চিত যে আমরা আবার সুন্দরভাবে আগের জায়গায় আমরা চলে যেতে পারবো, স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত চলে আসতে পারবো। সে লক্ষ্যে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা হয়তো আরেকটু সময় লাগবে, আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত যেতে পারবো। চলমান পরিস্থিতিতে স্থবির দেশের ব্যবসা বাণিজ্য, এতে করে প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা। বিশেষ করে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থার সংকট তৈরি হচ্ছে বলে জানিয়েছে বিজিএমইএ। এই অবস্থায় দ্রুত ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করতে সরকারের প্রতি আহ্বান ব্যবসায়ী নেতাদের। হাসানুল শাওনের রিপোর্ট। চলমান পরিস্থিতিতে বন্ধ দেশের প্রায় সব দোকানপাট ও মার্কেট। এতে চরম আর্থিক ক্ষতির মুখে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। এছাড়া ইন্টারনেট বন্ধ থাকায় সেবা খাতের অধিকাংশ প্রতিষ্ঠানের কার্যক্রমই এখন স্থবির। সব মিলে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় ব্যবসায়ী নেতারা। ব্যবসা বাণিজ্য কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য যদি সচল না হয় তাহলে সমগ্র জনগোষ্ঠী কিন্তু এক ধরনের বিপদে পড়ে যাবে। অতএব আমাকে যেভাবেই হোক আমাকে ব্যবসা বাণিজ্য সচল করতে হবে।
দ্রুততম সময়ের মধ্যে এই অবস্থাটা পরিত্রাণ হওয়া দরকার, যাতে করে দেশের মানুষের মধ্যে একটা স্বস্তি এবং স্বাভাবিকতা ফিরে আসে। চলমান অচলাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে দেশের রপ্তানি খাত। বন্ধ আছে তৈরি পোশাক শিল্পসহ সব ধরনের রপ্তানিমুখী কারখানা। বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে আস্থার সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বিজিএমইএ। আমাদের কারখানা বন্ধ থাকার কারণে প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় ১৬০০ কোটি টাকা। তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে আমাদের প্রতি যে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ও নির্ভরতার ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরে ইন্টারনেট না থাকায় রপ্তানির কার্যক্রমে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া দ্রুততার সাথে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বিটিভি ভবনের কোনো জায়গা অক্ষত রাখা হয়নি উল্লেখ করে তথ্য সচিব হুমায়ুন কবির খন্দকার জানিয়েছেন, ক্ষয়ক্ষতি নিরূপণে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। এছাড়া হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। যে এমন কোনো জায়গা রাখে নাই যেখানে ক্ষতচিহ্ন নেই, আগুন দেওয়া হয়, যেখানে আগুন লাগেনি সেটা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এই বিভৎস, আমি জানি না আমরা যারা 71-এ খুব ছোট ছিলাম, এরকম বিভৎস কোনো হয়েছে কিনা ঘটনা, এটি আমার জানা নেই। এটা এই ভেতরেই আসলে আপনাদেরকে নিয়েই তো দেখলেন আপনারাও, এটা সত্যিই খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। কারফিউ পরিস্থিতিতে রাজধানীর যাত্রাবাড়ি শনির আখড়া এলাকার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। এই রাজধানীর যে যাত্রাবাড়ি এলাকাটি, এই এলাকাটিতে কিন্তু গত কয়েকদিন ধরেই সহিংসতার ঘটনা ঘটেছে এবং এখানে পরিস্থিতি কিন্তু নানা সহিংসতার ঘটনা এখানে ঘটে এবং এখানের পরিস্থিতি কিন্তু থমথমে অবস্থা বিরাজ করেছে। কিন্তু আজকে কিন্তু এখানের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষকে এখানে চলাচল করতে দেখা গেছে। কিছুক্ষণ আগে এখানে ডিএমপি কমিশনার এবং আইজিপি এখানে এসেছিলেন। ডিএমপি কমিশনার এখানে পরিদর্শন করেন। তিনি যেটি বলেছেন যে এখানে যারা এই সহিংসতার সাথে জড়িত রয়েছেন সবাইকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে এবং যারা এই সহিংসতার সাথে জড়িত রয়েছেন প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে কিন্তু শাস্তি দেওয়া হবে। পরে এই জায়গাতে আইজিপি আসেন, তিনি একই কথা বলেন এবং এখন পর্যন্ত এই ঘটনাতে 30টির বেশি মামলা হয়েছে এবং 516 জনকে আটক করা হয়েছে। এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। ব্যবসায়ীরা জানিয়েছেন, বৈদেশিক বাণিজ্যে প্রায় সব দাপ্তরিক কাজ কাস্টমসের অটোমেশনের মাধ্যমে হয়ে থাকে, কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় রফতানি কিংবা বন্দর থেকে পণ্য ছাড় করা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, জরুরি ক্ষেত্রসহ পচনশীল পণ্য ছাড়তে ম্যানুয়াল পদ্ধতিতে সীমিতভাবে কাজ চলছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গত কদিনে দেশজুড়ে ঘটে যাওয়া সহিংসতায় যেসব খুন খারাপের ঘটনা ঘটেছে তার সবই বিএনপি, জামাত ও শিবির করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে মত বিনিময়কালে তিনি এমন অভিযোগ করেন। ব্যবসায়ী নেতারা সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সাথে খুব দ্রুত তাদের কারখানা খুলে দেয়া এবং ইন্টারনেট চালু করার দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিএনপির বিদেশে পালিয়ে থাকা এক নেতার নির্দেশে বিএনপি, জামাত ও শিবির মিলে দেশব্যাপী এসব তাণ্ডব চালিয়েছে, আর এক্ষেত্রে তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। আবার এই আন্দোলন করেছে, আমি বাতিল করে দিয়েছি। সাজাপ্রাপ্ত রাষ্ট্রপতি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। আর জামাত ইসলামী এবং বিএনপি, শিবির, আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। কিছুক্ষণ আগে পাওয়া খবরে জানা গেছে, নির্বাহী আদেশে আগামীকালও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে কোটা বিষয়ে প্রজ্ঞাপন আগামীকাল সকালে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। টেলিফোনে এসব কথা বলেন তিনি।
প্রজ্ঞাপন আমরা রেডি করে রেখেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই আমরা প্রজ্ঞাপনটা দিয়ে দেবো। দেশের পরিস্থিতি, আমাদের ইনিশিয়েটিভ কার্ফিউ রাখছি, সেটি শিথিলতা কতটুকু করবো সেটির উপরে পড়বে। দেশের অর্থনীতি সবকিছু একই সাথে চালিয়ে যেতে হবে। বিজনেস কমিউনিটি তাদের সাথেও মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছেন। তো সেক্ষেত্রে আমরা চাই যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে ইতিমধ্যে চলে আসছে। সেনা মোতায়েনের তৃতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। এদিকে কারফিউ থাকায় ঢাকা মাওয়া, ঢাকা রিচা, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল নেই বললেই চলে। জেলার শহরগুলোতে চলাচল করছে রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য যানবাহনে তল্লাশি করে যৌক্তিক কারণ দেখাতে পারলে তাদের যেতে দেয়া হচ্ছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে জানিয়ে তিনি দেশবাসীর সহযোগিতা চেয়েছেন। জনগণ, মিডিয়া সবাই মিলে, সমস্ত নিরাপত্তা বাহিনী সবাই মিলে আমরা দেশটাকে আবার সুন্দর স্বাভাবিক জায়গায় আমরা নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি এবং আমরা ইনশাল্লাহ আমরা যদি সবাই এক থাকি, আপনারা সবাই যদি আমাদের সহযোগিতা করেন, জনগণ সহযোগিতা করে এবং আমরা একসাথে সুন্দরভাবে কাজ করতে পারলে আমি নিশ্চিত যে আমরা আবার সুন্দরভাবে আগের জায়গায় আমরা চলে যেতে পারবো, স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত চলে আসতে পারবো। সে লক্ষ্যে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমরা হয়তো আরেকটু সময় লাগবে, আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত যেতে পারবো। কারফিউ আর ইন্টারনেট বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছে বরিশালের সাধারণ মানুষ। ইন্টারনেট না থাকায় একদিকে যেমন বন্ধ ব্যাংকিং লেনদেন, তেমনি ছোটখাটো প্রয়োজন মেটানোর মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ আর রকেটেও টাকা আনা নেয়া করতে পারছে না তারা। বরিশাল থেকে জানাচ্ছেন আক্তার ফারুক শাহিন, ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে মিলছে না টাকা। বিকাশ, নগদ আর রকেটের মাধ্যমেও করা যাচ্ছে না টাকার লেনদেন। সারা দেশের মতো বরিশালেও টানা 6 দিন ধরে চলছে এই অবস্থা। বুথে টাকা থাকলেও তা নিতে পারছে না গ্রাহক। ইন্টারনেট সমস্যার কারণে টাকা দেয়া যাচ্ছে না বলছেন এটিএম বুথগুলোর কর্মীরা। আমাদের এখানে গ্রাহক আসে টাকা নিতে, কিন্তু নেটের সমস্যা বিধে টাকা দিতে পারতেছি না। নেটে প্রবলেম করে, টাকা ওঠে না, এই জন্য আমরা গ্রাহকদের টাকা দিতে পারতেছি না। ব্যাংক থেকেও নিষেধ আছে, নেটের কারণে লেনদেন করা সম্ভব না, এই জন্য আপনারা শাটার বন্ধ করিয়া ভিতরে থাকেন। একই অবস্থা আর্থিক লেনদেনের মোবাইল প্ল্যাটফর্ম বিকাশ, নগদ এবং রকেটের। ব্যাংক কিংবা মোবাইল ফোনের অ্যাপে টাকা থাকলেও তা তুলতে না পেরে বিপাকে পড়ছে মানুষ। বিকাশের অ্যাপসে কাজ করতেছে না ইন্টারনেটের কারণে, ওয়াইফাইও বন্ধ হয়ে গেছে। তারপর আমরা ডায়ালিং করি, তাতেও কোনো কাজ হচ্ছে না। আর বিশেষ করে মানুষের অনেক দুর্বিষহ জীবনযাপন করতেছে, যাদের টাকা উঠাতে পারতেছে না। বিকাশে এবং নগদ বন্ধ থাকার কারণে সব কিছু অচল হয়ে গেছে। কাস্টমারের মোবাইল নিয়ে হাতে নিয়ে আস্তে আস্তে হাঁটতেছে, কিন্তু টাকা উঠাতে পারতেছে না। আসে বলি নাই চলে যায়, কেনাকাটাও করতে পারছে, টাকা উঠাতে পারতেছে না। যে কোনো উপায়ে ব্যাংকিং পরিষেবা চালুর মাধ্যমে আর্থিক সংকট থেকে রক্ষা পাওয়াটাই যেন এখন সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের। আক্তার ফারুক শাহিন, এনটিভি নিউজ, বরিশাল। বিদ্যুৎ, গ্যাস ও পানির প্রিপেইড মিটার রিচার্জ শেষ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন খুলনার গ্রাহকরা। সেখানকার খবর জানিয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। আমি রয়েছি খুলনার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির 2 নম্বর ডিভিশনের সামনে। এখানে দেখছেন বৃষ্টির ভিতরে কিন্তু প্রচুর লোক তারা এসেছেন বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য। ওদের সাথে আলাপ করে আমি যেটা জেনেছি, তাদের 2 দিন ধরে 3 দিন ধরে বিদ্যুৎ নাই, যে কারণে অনেকে রিস্ক নিয়ে কাঠুর ভিতরে অনেক এই করে তারা এসেছেন। আর এখানে একটা জিনিসের লক্ষণীয় আমি যেটা দেখেছি, যে বিদ্যুতের বিল পরিশোধের জন্য স্থানীয়ভাবে যে সমস্ত রকেট বা নগদ কোম্পানির লোকেরা এখানে এসেছেন, তারা অতিরিক্ত 50 থেকে 100 টাকা নিয়ে তারা এখানে বসে তাদের মিটারের কার্ড দিচ্ছেন এবং তাদের SMS করে দিচ্ছেন যে মিটার হয়েছে। এটা এভাবে করছেন। অপরদিকে বিদ্যুতের খুলনার MD আমাকে জানিয়েছেন, গতকাল 1,68,000 টাকা তাদের
ক্যাশ কার্ড বিক্রি হয়েছেন এবং তারা ক্যাশ নিয়ে ব্যাংকে জমা দিতে পারছেন না, এটা তো একটা ওই যে সমস্যার ভিতরে আছেন। সব মিলিয়ে খুলনাতে বিদ্যুৎ নিয়ে একটা হযবরল অবস্থার মধ্যে আছে। ইন্টারনেট বন্ধ থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। ব্যবসায়ীরা জানিয়েছেন বৈদেশিক বাণিজ্যের প্রায় সব দাপ্তরিক কাজ কাস্টমসের অটোমেশনের মাধ্যমে হয়ে থাকে, কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় রফতানি কিংবা বন্দর থেকে পণ্য ছাড় করা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে কাস্টমস কর্তৃপক্ষ বলছে জরুরি ক্ষেত্র সহ পচনশীল পণ্য ছাড়তে ম্যানুয়াল পদ্ধতিতে সীমিতভাবে কাজ চলছে। পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি জামাতের ৩ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রংপুরে ১৯ জন এবং কুমিল্লায় ৯১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁয় বিস্ফোরক ও পুলিশের ওপর হামলা মামলায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নাজমুল হক সনি সহ ১১ জন, খুলনায় নাশকতার অভিযোগে পুলিশের অভিযানে জেলা জামায়াতের নায়েবে আমির ও মহানগর যুব দলের সহ সভাপতি সহ ১৬ জন, সিলেট মহানগর পুলিশের ৭ মামলায় ৯২ জন, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুরে বিএনপি জামায়াতের ৭ জন এবং নাটোরে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেমাজ সহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা মামলায় ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৫ থেকে ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। Prime Minister Sheikh Hasina today held responsible BNP, Jamaat and Shibir for ongoing violence, killing and injuring hundreds of people across the country in the last few days. She brought the allegations while exchanging views with business leaders of the country at PM's Tejgah office this afternoon. Expressing concern over the volatile situation across the country, the business leaders assured the government of extending all sorts of cooperation to resolve the crisis. They also urged the Prime Minister to allow them to reopen the factories to take steps to resume internet service soon. The PM warned that the government will put all the perpetrators behind the bar very soon. সাজাপ্রাপ্ত রাষ্ট্রই দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির, আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। Army Chief General Waqaruzzman today said the overall situation of the country has been brought nearly under control. He also expressed his hopes that things will return to perfectly normal within a few days if the people of the country extend their cooperation to them. জনগণ, মিডিয়া সবাই মিলে, সমস্ত নিরাপত্তা বাহিনী সবাই মিলে আমরা দেশটাকে আবার সুন্দর স্বাভাবিক জায়গায় আমরা নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি এবং আমরা ইনশাল্লাহ আমরা যদি সবাই এক থাকি, আপনারা সবাই যদি আমাদের সহযোগিতা করেন, জনগণ সহযোগিতা করে এবং আমরা একসাথে সুন্দরভাবে কাজ করতে পারলে আমি নিশ্চিত যে আমরা আবার সুন্দরভাবে আগের জায়গায় আমরা চলে যেতে পারবো, স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত চলে আসতে পারবো। সে লক্ষ্যে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমরা হয়তো আরেকটু সময় লাগবে, আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত যেতে পারবো। State Minister for Power, Energy and Mineral Resources Nosrul Hamid today said the government has been able to solve the problems the prepaid meter holders were facing as internet facilities remain severed across the country in last few days. The minister also said the recharge centers will provide service to the receivers as long as they are waiting at the centers. Nosrul Hamid made the remark after visiting a recharge center in the capital today. কালকে অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা এখন সামলিয়ে নিয়েছি, সবাই এখন সন্তুষ্ট এবং সরকারের পক্ষ থেকে, শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে ৩,০০০ টাকা ইমার্জেন্সি তাদেরকে হলিডে মুডে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এই ৩,০০০ টাকা তাদেরকে ক্রেডিট দেওয়া হবে সিঙ্গেল ফেজে, ৫,০০০ টাকা ক্রেডিট দেওয়া হবে 3 ফেজে। এইটা ব্যবস্থা করা হয়েছে। অনেকে আবার ১,০০০ টাকার বেশি চাচ্ছেও না, সেটাও আমরা ব্যবস্থা করছি। আজকে আপনারা নিজের স্বচক্ষে দেখেছেন, এখন আর ওরকম ভিড় নাই, ওরকম চাপ নাই, ওরকম আতঙ্ক নাই।
The imposed curfew is underway for the third day in the capital Dhaka and across Bangladesh. The curfew was relaxed for 3 hours from 2 p.m. to 5 p.m. today. Then the curfew, which remained in force from Saturday, will continue for indefinite period. The army personnel and other members of law enforcement agencies are seen patrolling at various crucial points in the capital Dhaka. Everyone who is coming out of home is facing questions of the law enforcement agencies. The police so far detained more than 300 BNP and Jamaat leaders and activists across the country for alleged arson attacks, assaults on law enforcers and acts of sabotages. A total of 19 BNP men in Rangpur and 91 in Kumilla have been detained. In Naga, 11 people, including ex-president of BNP district unit and municipal mayor Nazmul Haq Soni, have been nabbed in connection with the cases filed over possessing explosives and assault on law enforcers, while at least 16 people, including Jamaat and BNP district leaders, have been detained in Khulna. In Sylhet, 92 people in 7 cases lodged by the police and 7 Jamaat and BNP men in Ullapara and Shahjadpur of Shirajganj have been picked up. Besides, police filed a case accusing 600 BNP men of assaulting police and setting fire to state assets in Kishoreganj. A total of 16 BNP men, including member secretary of BNP district unit Rohim Nawaz, have been detained in Nator. কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা বন্ধ করে দ্রুত ব্যবসার পরিবেশ নিশ্চিত করা, আমদানি রপ্তানি কার্যক্রম চালু এবং সীমিত পরিসরে হলেও ইন্টারনেট সেবা চালু করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর সাথে মত বিনিময়কালে তারা এসব দাবি জানান। একই সাথে গত কয়েকদিনে দেশ জুড়ে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের বিচারের দাবিও জানান ব্যবসায়ী নেতারা। নজরানা চৌধুরী রিপোর্ট। বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে রাজধানী ও আশেপাশের এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। এই সহিংসতা এবং তার প্রেক্ষিতে সরকারের দেয়া কারফিউয়ের কারণে ব্যবসা বাণিজ্যে এক ধরনের স্থবিরতা চলে এসেছে। এরকম একটা অবস্থার মধ্যে এই অবস্থায় সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময় অনুষ্ঠানে তারা এসব সহিংসতার নিন্দা জানান। আপনার স্বার্থকে শক্তিশালী করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। যারা আমার দেশকে পুড়িয়েছে তাদেরকে আপনি আইনের আওতায় আনুন। আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। আমার মনে হয় সেগুলি বিচারের আওতা আনেন। যে ধ্বংসলীলা চালালো এবং চালানো হয়েছে, এদের উদ্দেশ্যই ছিল এদেশের সম্পদ ধ্বংস করা। ব্যবসা বাণিজ্য কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অতীতে বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। এখনও এক ধরনের সংকট চলছে উল্লেখ করে এই সংকটে ব্যবসায়ীরা যেমন সরকারের পাশে থাকবে, তেমনি দেশের পরিস্থিতি উন্নতি করার মাধ্যমে দ্রুত ব্যবসার পরিবেশ সৃষ্টিরও দাবি জানান তারা। আমাদের যে ফ্যাক্টরিগুলি যদি আমরা চালু রাখতে পারি তাহলে আমাদের যে শ্রমিকগুলি একটা সুশৃঙ্খল পরিবেশে আমাদের ফ্যাক্টরির ভিতরে থাকবে। কিন্তু এরা যদি ফ্যাক্টরি বন্ধ থাকে তাহলে বাইরে যদি থাকে তাদেরকে বিভিন্নজন ইউজ করার জন্য বিভিন্নজন তাদেরকে নিয়ে যেতে পারে। আমরা যখন দেখি যে মেট্রো রেল নষ্ট হচ্ছে, এটা আমাদের বুকে লাগে। এটা হতে পারে না, আমরা এটার পাশে নাই। তো এখানে যারা যারা এটা করেছেন তাদেরকে আপনারা আইনের কারাগারে নিয়ে আসেন, আপনারা ভালো তদন্ত করেন। এবং একটা জিনিস বলতেই হবে যে এইটার আগে আমাদের যে ইন্টেলিজেন্স এতগুলো এজেন্সি আছে তারা আমাদেরকে এইসব তথ্য দিয়েছে কিনা, আপনাকে কেন ওই তথ্যগুলো দেওয়া হলো না, এইটা আমরা জানতে চাই। সারাদিন আপনারা মিলিটারি কর্ডন দিয়ে আমাদেরকে ট্রান্সপোর্ট ঢাকা এবং চিটাগং রাস্তা রিলিঙ্ক না করলে আমরা বাঁচব না মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কিছু থাকবে না। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ আমাদের এক একটা ক্রেতাকে 5টা করে ইমেল পাঠাচ্ছে যে বাংলাদেশ থেকে আর মাল নেওয়া যাবে না। এটা আমাদেরকে ক্ষতি করছে অনেক দূরের জন্য। আজকে থেকে আপনারা সীমিত পরিমাণে শুধু ইমেল চালু করে দেন, এটা পারবো, নিশ্চয়ই আমরা পারবো। অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুত শুরু না করা গেলে কর্মসংস্থান ও রপ্তানি কার্যক্রম মুখ থুবড়ে পড়বে বলেও জানান ব্যবসায়ী নেতারা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
নির্বাহী আদেশে সরকার আরও একদিন সাধারণ ছুটি বাড়িয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। একই সাথে আদালতের রায় অনুযায়ী রাতেই কোটা সংস্কারে প্রজ্ঞাপন দেয়া হতে পারে বলেও জানান তিনি। আপনারা জানেন যে চলমান ঘটনাগুলো সেগুলোর পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু আমরা যে কারফিউ জারি করা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু 2 দিনের সাধারণ ছুটি সরকারের নির্বাহী আদেশে আমরা আজকে এবং গতকালকে 2 দিনের ছুটি ছিল, আজকে আবারও আগামীকালের জন্য আমরা সাধারণ ছুটি ঘোষণা করেছি এবং সেক্ষেত্রে আমরা প্রজ্ঞাপন জারি করেছি ইতিমধ্যে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের বাসায় পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের ওপর দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নৃশংসভাবে হত্যা চালিয়েছে সরকার। দেশে কারফিউ জারির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে জনগণকে চরম বিপর্যয় ও দুর্ভোগের মধ্যে নিক্ষেপ করেছে সরকার। ফখরুল বলেন, কোটা বিরোধী আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও কাল্পনিক অভিযোগ এনে দলীয় নেতাকর্মীদের হেনস্থা করা হচ্ছে। গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে রিমান্ডে নিয়ে চরম নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ তার। বলেন, অন্যায় অবিচার চালিয়ে জনগণের শক্তির কাছে কোনো স্বৈরশাসক টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না। গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের বাসায় পুলিশি তল্লাশি বন্ধের আহ্বান জানান মির্জা ফখরুল। তৃতীয় দিনের মতো দেশব্যাপী চলছে কারফিউ। রাজধানী মোড়ে মোড়ে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করার পর আবারও শুরু হয় কারফিউ। এদিকে যাত্রাবাড়ি শনির আখড়া এলাকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পুলিশ প্রধান। হাসান মাহমুদের রিপোর্ট। দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, বিজিবির পাশাপাশি কারফিউর তৃতীয় দিনে মোতায়েন ছিল সেনা সদস্যরাও। রাস্তায় যানবাহন চলাচল সীমিত, তবে গত 2 দিনের তুলনায় রিকশা ও সিএনজি এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা বেড়েছে। চোখে পড়েনি কোনো গণপরিবহন। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তাদের পরিচয় নিশ্চিত হয়েই গন্তব্যে যেতে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সন্দেহজনক মনে হলে করা হচ্ছে তল্লাশি। এদিকে যাত্রাবাড়ি শনির আখড়া সংলগ্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিশেষ মহল ফায়দা হাসিল করতেই জ্বালাও পোড়াও করেছে। একটি বিশেষ মহল এ থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে এবং জ্বালাও পোড়াও এর কার্যক্রম শুরু করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশও রাজধানীর ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে। দোষীদের শাস্তির আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। তাদেরকে দমন করার জন্য, কার্যকরভাবে দমন করার জন্য যা করা প্রয়োজন সরকার করছে এবং করবে, এবং আমরা এই দায়িত্ব আমাদের পেশাদারিত্বের সাথে যেভাবে করা দরকার সেইভাবে করব। সোমবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত 3 ঘন্টা কারফিউ শিথিল করা হয়। এ সময় প্রয়োজনীয় কাজ সেরে নেন সাধারণ মানুষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সার্বিক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলেও জানান তিনি। দেশবাসীর কাছে সহযোগিতাও চান সেনাপ্রধান। রাজধানীতে সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। শিক্ষার্থীদের কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতার ঘটনা ঘটে। দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমালের রক্ষায় গত 19 জুলাই রাত 12টার পর সেনা মোতায়েন করা হয় সারা দেশে। রাজধানীতে মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাহিনীর সদস্যদের খোঁজ খবর নেন তিনি। এ সময় নানা দিক নির্দেশনাও দেন বাহিনী প্রধান। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, জনগণ ও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী সব সময় পাশে রয়েছে। যে পরিমাণ
জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আসলে অবর্ণনীয়। এই সম্পদ কারো ব্যক্তিগত না, এই সম্পদ জনগণের সম্পদ। সুতরাং এই জনগণের সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে জানান তিনি। পাবলিকের মধ্যে একটু কনফিডেন্স নিয়ে আসতে হবে, একটা স্বস্তি নিয়ে আসতে হবে। আমার ধারণা যে কিছু সময় লাগবে, বাট এটা হয়ে যাবে। বাট লাইফ লাইন ইজ অলরেডি এস্টাবলিশড, এটাকে সাস্টেইন করতে হবে। আমরা সঠিক দিকেই এগিয়ে যাচ্ছি, হয়তো আরেকটু সময় লাগবে, আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত যেতে পারবো। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তায় দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। বাহিনীর সরব উপস্থিতি জনমনে স্বস্তি দিয়েছে। কারফিউ চলাকালে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে তা জনগণকে মেনে চলার অনুরোধ জানানো হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ প্রিপেড মিটার ব্যবহারকারী 2,40,00,000 গ্রাহক। ডিপিডিসি ডেস্কোতে এসে এমার্জেন্সি ব্যালেন্স বাড়িয়ে নিচ্ছেন তারা। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও রিচার্জ করতে পারেননি অনেকেই। এদিকে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর দাবি, রোববারের মধ্যেই চাপ সামলে নেওয়া হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। সারা দেশে চলমান কারফিউয়ের মধ্যেই দুর্ভোগ মাথায় নিয়ে বের হতে হয়েছে এই মানুষগুলোকে। মানুষের এই দীর্ঘ সারি বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জের। রাজধানীর গুলশানের এই প্রিপেইড মিটার রিচার্জ সেন্টারে গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইন্টারনেট সেবা বন্ধ হওয়ায় চরম বিপাকে এসব গ্রাহক। এখানে লাইনে দাঁড়িয়ে 2 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত মনে হয় যে না আমাদের লাইন পেতে সম্ভবত আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। হঠাৎ করে কারেন্ট চলে যাচ্ছে, এখন বাসায় বাচ্চা আছে, মহিলারা আছে, এরা কাজ করছে, এদের জন্য চরম ভোগান্তি। আমাদের কাছে বলারও কিছু নাই, কোনো অভিযোগ দেওয়ারও কেউ নাই, কেউ দেখারও কেউ নাই। নারী পুরুষের দীর্ঘ সারির এই মানুষদের অনেকের কার্ডের ব্যালেন্স শেষ হয়েছে, আবার এমন অনেকেই আছেন যারা আশঙ্কা মাথায় নিয়ে এসেছেন কখন যেন ব্যালেন্স শেষ হয়ে যায়। ভোগান্তিষ্ট হইতো না, যদি অটোতে আমাদের ভরে দিত, পরে আমাদের থেকে কাইটা নিলে কোনো সমস্যা ছিল না। সংসার ফলে এখানে দাঁড়ায় আছি, আর কতক্ষণ সিরিয়ালে থাকতে হবে সেটাও জানি না। কার্ড রিচার্জ করতে না পেরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন অনেকেই। সবচেয়ে বিপাকে আছেন হঠাৎ অকার্যকর হওয়া কার্ড পরিবর্তন করা নিয়ে। আমাকে ফোন কল করছে সকাল 9টার সময় যে আপনি অফিসে আসেন। এখন আমি অফিসে আসছি, বলে এখন সকাল 6টার সময়, সন্ধ্যা 6টার পর আসছে আমার কার্ড নেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি তাদেরকে পর্যায়ক্রমে আমাদের সর্বোচ্চ সেবাটুকু দিয়ে তাদেরকে ফেরানো আর কি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অবর্ণনীয় কষ্ট সহ্য করেও অনেকে কার্ড রিচার্জ করতে পারেন নাই। আমরা ভিতরে অফিসে কথা বলেছি, এই দায়িত্বরত কর্মকর্তারা বলেছেন তাদের যথাসাধ্য চেষ্টা তারা করছেন। আমরা একটি প্রশ্ন তাদেরকে করেছি যে এটি কি অটোমেটিক যে ইমার্জেন্সি ব্যালেন্স এখানে ভরে দেওয়া হচ্ছে সেটি অটোমেটিক করে দেওয়া যেত কি না। তারা বলেছেন যে অটোমেটিক করে দেওয়া যেত, কিন্তু সেটিও ব্যাহত হচ্ছে শুধুমাত্র ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলেই। এদিকে সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রিচার্জ সেন্টার পরিদর্শন করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন মানুষের ভোগান্তি কমানোর চেষ্টা চলছে। এখন আর ওরকম ভিড় নাই, ওরকম চাপ নাই, ওরকম আতঙ্ক নাই। ইন্টারনেট সার্ভিসটা যত দ্রুত আসবে আশা করছি। আমার মনে হয় এটা ধীরে ধীরে আজকের দিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে আসবে সারা বাংলাদেশ ব্যাপী। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সার্ভার জটিলতা আর দেশীয় ইন্টারনেট বিড়ম্বনায় বাতিল হওয়া 11টি ফ্লাইটের যাত্রীদের বিদেশে কাজে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সহস্রাধিক যাত্রী এখনও টিকিট পাননি। কিছুদিনের মধ্যে তাদের বেশিরভাগের ভিসার মেয়াদ শেষ হবে। তবে এই সংকট শিগগিরই কেটে যাওয়ার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দুদিন আগে সৌদি আরবে কাজে ফেরার কথা থাকলেও এখনও এজেন্সি, এয়ারপোর্ট সহ দাঁড়ে দাঁড়ে ঘুরে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা। বাতিল হওয়া টিকিট নিয়ে কোনো সদুত্তর নেই এজেন্সির। আজকে আমার ভিসার মেয়াদটা শেষ, বাস আমি কালকেও আসছিলাম, আসার পর আমার নাম্বারটা রেখে আমাকে বলছে চলে যান, আমরা ফোন করব। তারপর আমার ফোন আসছে না, আমাকে শুধু মোবাইল নাম্বার রাখছে, রেখে বলছে যে আমাকে পরে ফোন দিয়ে জানানো হবে। তারা কোনো ফিক্সড ডেট দিচ্ছে না। এখন আমরা যে এই এয়ারপোর্টে এসে যে ভোগান্তিটায় পড়ছি, আমরা কোথায় হোটেলে থাকবো, কোথায় খাবো, এমন দুশ্চিন্তা নিয়ে শূন্য হাতে ফিরে যাচ্ছেন প্রবাসীরা। ফ্লাইট বাতিল হওয়ায় আবাসন, খাবার আর যাতায়াত খরচ বেড়েছে অনেক। 3000 টাকা উনার খরচ হয়েছে, তো এখানে হাজি ক্যাম্পে ছিল। সারাদিন ধরে বসে রয়েছি, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। হাজি ক্যাম্পে থাকছি, একজন লোক থেকে যদি আমার কাছ থেকে 1800 টাকা রুম ভাড়া নিছে।
এয়ারপোর্টে যানবাহনে কয়েক গুণ ভাড়া দিয়েও বিলম্ব যাত্রায় যাত্রীদের হয়রানি চরমে। যে জায়গায় 2,000 টাকা ভাড়া আমি 7,000 টাকা খরচ করে গেছি। বিমানমন্ত্রী জানালেন, সৌদি আরবগামী যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারক্রাফটে নেয়ার প্রস্তাবে ইতিবাচক সাড়া মেলেনি। তবে ফ্লাইট বাড়িয়ে এবং ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে তারা। মাইক্রোসফটের একটা গ্লিচের কারণে এবং আমাদের দেশের কারণে বিশেষ করে সাউদি এয়ারলাইন্সের 4টা ফ্লাইট ক্যান্সেল হয়েছিল। যে এজেন্সির মাধ্যমে তারা যাচ্ছে সেই এজেন্সি অ্যাপ্লিকেশন করলে তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তাদেরকে আমরা অফার করেছি যে তোমরা যদি সাহায্য চাও, বাংলাদেশ বিমানও রেডি আছে, আমাদের প্লেন দিয়ে তোমাদেরকে সাহায্য করবো। কদিন ধরে দেশের বিভিন্ন রুটে ফ্লাইট ভাড়া বাড়ানোর বিষয়ে সংস্থাগুলোর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি থাকলেও এখনও কারো বিরুদ্ধে সেটি বাস্তবায়ন হয়নি বলে জানান বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ফারুক খান। যদি আগামীতে কেউ ভাড়া বাড়ায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। চলমান পরিস্থিতিতে স্থবির দেশের ব্যবসা বাণিজ্য, যাতে প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা। বিশেষ করে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থার সংকট তৈরি হচ্ছে বলে জানিয়েছে বিজিএমইএ। এ অবস্থায় দ্রুত ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করতে সরকারের প্রতি আহ্বান ব্যবসায়ী নেতাদের। হাসানুল শাওনের রিপোর্ট। চলমান পরিস্থিতিতে বন্ধ দেশের প্রায় সব দোকানপাট ও মার্কেট। এতে চরম আর্থিক ক্ষতির মুখে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। এছাড়া ইন্টারনেট বন্ধ থাকায় সেবা খাতের অধিকাংশ প্রতিষ্ঠানের কার্যক্রমই এখন স্থবির। সব মিলে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় ব্যবসায়ী নেতারা। ব্যবসা বাণিজ্য কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য যদি সচল না হয় তাহলে সমগ্র জনগোষ্ঠী কিন্তু এক ধরনের বিপদে পড়ে যাবে। অতএব আমাকে যেভাবেই হোক আমাকে ব্যবসা বাণিজ্য সচল করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে এই অবস্থাটা পরিত্রাণ হওয়া দরকার, যাতে করে দেশের মানুষের মধ্যে একটা স্বস্তি এবং স্বাভাবিকতা ফিরে আসে। চলমান অচলাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে দেশের রপ্তানি খাত। বন্ধ আছে তৈরি পোশাক শিল্পসহ সব ধরনের রপ্তানিমুখী কারখানা। বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে আস্থার সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বিজিএমইএ। কারখানা বন্ধ থাকার কারণে প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় 1600 কোটি টাকা। তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে আমাদের প্রতি যে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ও নির্ভরতার ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরে ইন্টারনেট না থাকায় রপ্তানির কার্যক্রমে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া দ্রুততার সাথে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পরিকল্পিতভাবে নরসিংদী কারাগারে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। যারা এই ঘটনায় জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। কারাগার থেকে লুট হওয়া সকল অস্ত্র ও গুলি উদ্ধার করা হবে। জঙ্গি ও অপরাধীদের ছাড়িয়ে নিতেই পরিকল্পিতভাবে কারাগারে হামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন পুলিশ প্রধান। দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় এবং এই উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই একটা নারকীয় আক্রমণ চালিয়েছে এবং এই জেলখানাতে আক্রমণ চালিয়েছে। যারা এই আক্রমণ চালিয়েছে তাদের প্রত্যেককে একজন একজন করে খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের জেরে ঢাকার 2 সিটি কর্পোরেশনে প্রায় 200 কোটি টাকা মূল্যমানের গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের 63টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 14টি গাড়ি রয়েছে বলে জানান তিনি। বিকেলে রাজধানী মিন্টু রোডে মন্ত্রীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ইন্টারনেট সেবা বন্ধ থাকায় সারা দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়নের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বেশ কিছু গাড়ি ও অফিস ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে বলে মেয়র সেলিনা হায়াত আইভি টেলিফোনে জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিএনপি জামায়াত এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে বলে জানান মন্ত্রী।
তো আমাদের ডিএনসিসির দেখা গেছে যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের ৬২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে ২৯টির কথা বলা হয়েছে সম্পূর্ণ বশীভূত হয়ে গেছে। আর দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪টি গাড়ি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এরপর নারায়ণগঞ্জে মেয়র আইবি আমাকে শুক্রবার রাত্রে টেলিফোন করে বলল যে তার ওখানে সমস্ত চতুর্দিকে আগুন লাগাই দেওয়া হয়েছে এবং অসংখ্য তাদের যানবাহন পোড়াই দেওয়া হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।